তো দেখো, আমরা যারা পশ্চিমবঙ্গের ভাই বোন আছি, তো আমাদের জন্য কিন্তু সব থেকে বেশি একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আরআরবি এনটিপিসির এক্সাম। এই আরআরবি এনটিপিসির এক্সাম কিন্তু তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ এবছরের জন্য। তার কারণ তোমরা জানোই যে তোমাদের নোটিফিকেশন কিন্তু চলে এসেছে আরআরবি এনটিপিসি এর ফর্ম ফিল আপের। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের এই এক্সামটা ক্র্যাক করার জন্য কিভাবে পড়তে হবে এবং কি কি পড়তে হবে এবং তোমাদের কতটা সেফ স্কোর থাকা দরকার, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা যদি ভিডিওটি এ টু জেড অবধি দেখো, তাহলে আশা করব যে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। তো চলুন শুরু করি। তো দেখো, আরআরবি এনটিপিসি আজকে আমরা স্ট্র্যাটেজি এবং ডিটেলস অ্যানালাইসিস করব যে এক্সামটা কিভাবে হবে, কয়টা স্টেপ রয়েছে, আমাদের সেভ স্কোর কত থাকা দরকার, আমাদের সিলেবাস কি কি রয়েছে, আমাদের কত ঘন্টা করে পড়তে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস। তোমরা আরআরবিতে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের তার আগে জানতে হবে যে এই সিলেকশন প্রসেসটা কি কি রয়েছে বা কি কি স্টেপে তোমাদের এক্সামটা হয়। তো দেখো, সবার প্রথমে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সাম মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। তোমরা কম্পিউটারে বসে টেস্ট দিবে, সেটা প্রথম একটা এক্সাম হবে, সেটাকে বলা হয় প্রিলিমস এক্সাম, যে কম্পিউটার বেসড টেস্ট। তারপরে কিন্তু তোমাদের সিবিটি 2 হবে, যেটা হচ্ছে তোমাদের মেইন এক্সাম যেটাকে বলবো। যখন তোমরা এই সিবিটি 2 ক্লিয়ার করবে, তোমাদের কিন্তু ডাকবে স্কিল টেস্টের জন্য। কিছু এই আরআরবি এনটিপিসিতে কিছু কিছু পোস্ট রয়েছে, খুব সীমিত পোস্ট, সেগুলোতে কিন্তু স্কিল টেস্টের দরকার পড়ে না, মেডিকেলও দরকার পড়ে না। তোমাদের সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, একদম ডাইরেক্ট কিন্তু তোমাদের ডিভিতে মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়। তো দেখো, স্কিল 3 তোমাদের এটা করতে হবে তোমরা যারা সিবিটি 2 ক্লিয়ার করবে। তারপরে হচ্ছে ডিভি, ডকুমেন্টস ভেরিফিকেশন। যখন তোমাদের ডকুমেন্টস পুরোপুরি সমস্ত ডকুমেন্টস ঠিক, তখন তারপরে কিন্তু তোমাদেরকে ডাকা হবে মেডিকেলে। তোমাদের যাদের মেডিকেল ফুলফিল ভাবে ক্লিয়ার হয়ে যাবে, তারা কিন্তু চান্স পাবে আরআরবি এনটিপিসি তে কাজ করার। তো এটা গেল আমাদের সিলেকশন প্রসেস। এই 4-5টা স্টেপে কিন্তু আমাদের এক্সামটা কন্ডাক্ট করা হয়। তারপরে দেখি যে সেভ স্কোর কত। এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য তোমাদের কতটা টার্গেট রাখা দরকার, যে আমাকে এতটা করতেই হবে। এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে যেদিন এক্সাম হবে, তার আগে অবধি মক টেস্টে আমাকে এর থেকে বেশি কিন্তু পেতে হবে, বা এই নাম্বারটা আমাকে আনতেই হবে যদি আমি একটা চাকরি পেতে চাই। তো দেখো, সেভ স্কোরের ক্ষেত্রে তোমাদের যে ইউআর রয়েছে, এই ইউআর এ বলা হয়েছে 80, মানে 80+ তুমি যদি টার্গেট রাখো বা 80+ তুমি যদি চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের বা 80 তুলতে পারো, তোমার কিন্তু সিলেকশন পাওয়ার চান্স সব থেকে বেশি। তারপরে ওবিসি, ওবিসি হচ্ছে 75 থেকে 80 টার্গেট রাখতে হবে। তার কারণ বলি, দেখো যে আগে এখন তোমাদের ভ্যাকেন্সি কত আছে, 7,000, 8,000, 9,000 বা 10,000, কিন্তু এই ভ্যাকেন্সিটাই 4 থেকে 5 বছর বা 6 বছর আগে আসতো কিন্তু 10,000, 20,000, 15,000, 20,000, 15,000-এর উপরে, 15-20-এর উপরে, 20,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি আসতো। কিন্তু এখনকার দিনে কি কম্পিটিশন বেশি, ভ্যাকেন্সি কম, তাই এখনকার দিনে কিন্তু কম্পিটিশনটা বেশি এবং তোমাদেরকে টার্গেট করতে হবে সব থেকে বেশি নাম্বার তোলার, হাইয়েস্ট র্যাঙ্ক আনার। তারপরে এসসি তে তোমাদের টার্গেট রাখতে হবে 75, এসটি তোমরা যারা আছো 70, এবং ইডব্লিউএস যারা আছে তাদের কিন্তু 79 টার্গেট করতে হবে। 79, 80 এরকমই কিন্তু টার্গেট করতে হবে। ইডব্লিউএস, ওবিসি এবং ইউআর এরা প্রায় সেম, শুধু ডিফারেন্স হয় এসসি এসটির ক্ষেত্রে। তারপরে দেখবো যে তোমরা কিভাবে প্রিপারেশন করবে। মনে করো তোমরা ফর্ম ফিল আপ করে ফেললে, তো তোমাদের প্রথম স্টেপ গুলো কি কি, যে তোমাদের যে স্টেপ ধরে তোমাদের এগোতে হবে, তো সেই স্টেপ গুলো হলো, তার প্রথম স্টেপ হচ্ছে গো থ্রু দা সিলেবাস। তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করার আগে ভুলেও এই কাজগুলো করবে না। 1 নম্বর হচ্ছে জানা নেই, সিলেবাস জানা নেই। ইউটিউবে দেখলে যে একটা ভিডিও চলে আসলো যে আরআরবি এনটিপিসি, তুমি ভিডিওটা দেখতে শুরু করলে, বা অঙ্কের ক্ষেত্রে দেখা গেল প্রফিট লস আসলো, তা বা অ্যাভারেজ আসলো, এগুলো তুমি করা শুরু করলে। এইভাবে কিন্তু করবে না, তুমি একদম বেসিক থেকে, প্রথম একদম জিরো থেকে একদম স্ক্র্যাচ পড়বে একদম। তারপরে হচ্ছে স্টেপ 2 তে তোমাদের মেক নোটস। তোমরা যখন সিলেবাস জানা হয়ে গেল যে আমার সিলেবাসে এই টপিকগুলো থাকবে, তখন তুমি সেই টপিকগুলোকেই
পার্ট পার্ট করে ইউটিউব থেকে হোক বা তুমি যদি কোনো পেইড ক্লাস নিয়ে থাকো, পেইড কোর্স নিয়ে থাকো, সেখান থেকে তুমি তার নোটস কিন্তু বানিয়ে নেবে খুব সুন্দর করে, শর্ট নোট, যাতে তোমার রিভিশন করতে সুবিধা হয় সেইভাবে শর্ট নোট বানাবে এবং সেগুলোকে কিন্তু বারবার রিভাইজ করবে। এ গেল তোমাদের স্টেপ 2। তারপরে স্টেপ 3 হচ্ছে সলভ পিওআইকিউ। যখন তোমার নোটস মেকিং তৈরি হয়ে গেল, যখন তুমি এমসিকিউ এর দিকে যাবে, প্রথমে কিন্তু এমসিকিউ এর দিকে যাবে না, প্রথম তুমি ডিটেলসে পড়বে যে কি আছে কি নেই। যদি আর্টিকেল ধারাগুলো পড়ো, সমস্ত ধারা পড়ে নিবে, আগে এমসিকিউ করবে না। আগে তোমার বেসিক ক্লিয়ার করবে, পড়া কমপ্লিট করবে, তারপর এমসিকিউ এর দিকে যাবে। যখন এমসিকিউ এর দিকে যাবে, এমসিকিউ উধাও যে কোনো এমসিকিউ নিবে না, সবার প্রথমে তুমি সলভ করবে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স। প্রিভিয়াস ইয়ার্স যখন তুমি সলভ করতে যাবে, দেখবে তুমি যে আগে নোটস বানিয়েছো সেখান থেকে হয়তো কিছু কোশ্চেন নেই বা কিছু পাও না, সেগুলোকে কি করবে, প্রিভিয়াস ইয়ার্স এর উপর বেস করে সেগুলোকে একটা নোটস বানাবে। এই নোটসটাই তোমার যে আগে নোটস বানিয়েছো সেটাতে অ্যাটাচ করে দিবে। যখন তুমি রিভিশন করবে, এইগুলো তুমি কিন্তু বারবার রিভিশন করতে পারবে। এটা গেল তোমাদের স্টেপ 3। এরপরে আসি আমাদের স্টেপ 4। স্টেপ 4-এ দেখো বলছে গিভ মক টেস্ট। যখন তোমার সিলেবাস থরোলি কমপ্লিট করা শেষ, কোনো ইউটিউব থেকে হোক, কোনো মানে অফলাইন পেইড কোর্স থেকে হোক, সেখান থেকে তোমার নোটস মেকিং করা শেষ, তোমার পড়া শুরু, প্রায় 80% তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারপরে প্রিভিয়াস ইয়ার্স তোমার করা কমপ্লিট, তারপরে তুমি যাবে মক টেস্টে। মক টেস্টে তখন তুমি প্রপার একদম বসে সিবিটি মানে কম্পিউটারে, তোমার মোবাইলে হোক আর যদি তোমার ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে তাহলে তো বেস্ট, তুমি সেখানে মক টেস্ট দিবে এবং মক টেস্ট গুলোকে খুব ভালোভাবে অ্যানালাইজ করবে। সাপোজ মনে করো তুমি মক টেস্ট দিলে, এবার এই মক টেস্ট দিতে গিয়ে তুমি দেখা গেল 100টা কোশ্চেনের মধ্যে তুমি অ্যান্সার করলে 70টা। সাপোজ ধরে নাও তুমি 70টা অ্যান্সার করলে, এরপর 70টার মধ্যে দেখা গেল তোমার 60টা ঠিক হয়েছে এবং 10টা তোমার ভুল হয়েছে। এই যে 10টা তোমার ভুল হয়েছে, সেই 10টা তোমার কোথায় ভুল হয়েছে? কোথাও তুমি সিলি মিস্টেক করলে, নাকি কোথাও জেনে বুঝে ভুল করলে, বা কোথাও তুমি পারো না, সেইগুলোকে তুমি তোমার নোটসে অ্যাড করবে। সেই নোটসে সেই টপিকগুলো ডিটেলসে যাবে, যাওয়ার পর সেখান থেকে শর্ট নোট তৈরি করে তোমার নোটসে লিখে নিবে। তার কারণ পরবর্তীতে যখন তুমি আবার পড়বে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমার রিভাইজ হয়ে যাবে। এভাবে কিন্তু তুমি নোটস তৈরি করবে এবং এইভাবে মক টেস্ট দেবে, মক টেস্টে অ্যানালাইজ করবে এবং চেষ্টা করবে যে আজকে যদি তোমার 60 আসে, তোমার কালকে যখন তুমি এক্সাম দিবে তোমার কিন্তু 1 নাম্বার হইলেও তোমাকে বাড়াতে হবে। তার কারণ যদি আবার কমের দিকে আসে তাহলে কিন্তু লাভ নেই। তার মানে ভাবতে হবে যে আমার পড়াশোনাতে বা আমার প্রিপারেশনে কোথাও ভুল আছে। তো এটা কিন্তু তোমরা দেখবে খুব ভালোভাবে। তো এ গেল তোমার প্রিপারেশন তুমি কিভাবে করবে। তো এই প্রিপারেশন রিলেটেড কিভাবে করতে হবে A to Z তোমাদের যদি ভিডিও লাগে, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য স্পেশালি কিভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে A to Z কিন্তু শুধু স্পেশালি প্রিপারেশনের উপরই একটা তোমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো। তো এই গেল তোমাদের প্রিপারেশন। এবার স্ট্র্যাটেজি আমাদের কি হওয়া দরকার। তো স্ট্র্যাটেজি জানার আগে তোমাদের জানতে হবে সিলেবাসটা। সিলেবাসে কি কি আছে। যখন তুমি গো থ্রু সিলেবাসে যাবে, তখন কিন্তু অলরেডি তুমি জেনে যাবে যে তোমার সিলেবাসে কি কি আছে। তো তোমার সিলেবাসে দেখো একটা পার্ট আছে সায়েন্স এবং জিএস মিলে, টোটাল আছে 40টা কোশ্চেন 40 নাম্বারের। এখানে কিন্তু 1 নম্বরের ক্ষেত্রে 1 নম্বর থাকে। তো দেখো সায়েন্সের মধ্যে সায়েন্স প্লাস জিএস এ 40টা কোশ্চেন আছে। তো এই 40টা কোশ্চেনের মধ্যে বেশি ওয়েটেজ কিন্তু তোমাদের সায়েন্সের মধ্যে থাকে, তাই সায়েন্সটাকে খুবই গুরুত্বপূর্ণ এবং সায়েন্সটাকে কিন্তু বেশি করে ফোকাস করবে। তারপরে জিএসটাকে পড়বে এবং জিএস এর মধ্যে 3টা ভাগ আছে। একটা হচ্ছে তোমাদের হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, তারপরে পলিটি, ইকোনমি, এই সাবজেক্টগুলো আছে। একটা আছে স্ট্যাটিক জিকে, আর একটা আছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এই পার্টগুলো কিন্তু খুব ভালোভাবে করবে, তার কারণ এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4 থেকে 5টা কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তারপরে গেল জিআই, যেটাকে আমরা রিজনিংও বলি। এই রিজনিংটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, তার কারণ এখানে 30-এ 30 পাওয়া যায়। 30-এ 30 নাম্বার পাওয়া তুমি একদম আরামসে 30-এ 30 পেয়ে যাবে।
তারপরে আরিথমেটিক থাকে খুব ইজি বলবো না, মানে ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন আসে, মানে না কঠিন না সহজ, এই টাইপের কিন্তু কোশ্চেন আসে তোমাদের আরিথমেটিকের। তো আরিথমেটিকটাকে কিন্তু সব থেকে বেশি ফোকাস করবে। রিজনিং জিআই এ তুমি 30 পাবে, আরিথমেটিকে সব থেকে বেশি ফোকাস করবে যাতে 30-এর মধ্যে তোমরা 25 মিনিমাম 25 স্কোর করতে পারো। তারপরে সায়েন্সটাকে জোর দিবে এবং জিএস কে তোমরা জোর দিবে। তো এই গেল আমাদের আরআরবি এনটিপিসি এর স্ট্র্যাটেজি প্লাস ডিটেল অ্যানালাইসিস। তোমাদের যদি পার্ট সেপারেটলি ভিডিও দরকার পড়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আরো তোমাদের খবর পেতে, আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন এই আরআরবি রিলেটেড, ডাব্লিউবিপি রিলেটেড, সমস্ত গভর্নমেন্ট এক্সাম রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো।